গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে পৃথিবীর যে অভ্যন্তরের স্তরবিন্যাস রয়েছে সেই স্তরবিন্যাস সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, তাই তো? আজকে কিন্তু আমি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী সেখান থেকে আলোচনা করব। তার আগে দেখি তোমাদের গত চ্যাপ্টার কেমন পড়া মনে আছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? ভেরি গুড, খুব ভালো বলেছে ও। পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে ৬,৩৭০ কিমি, তাই তো? আচ্ছা, পৃথিবীর গভীরতম যে সোনার খনি, সেই সোনার খনির নাম কি? দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ, তাই তো? আচ্ছা, এই যে বললাম পৃথিবীর অভ্যন্তরভাগের স্তরবিন্যাস, এই পৃথিবীর অভ্যন্তরের ভাগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ৩ ভাগে ভাগ করা যায়। কি কি বলো? ভেরি গুড। ভূত্বক, গুরুমণ্ডল, আর কি? কেন্দ্রমণ্ডল, তাই তো? একদম উপরের স্তরে রয়েছে ভূত্বক, যেখানে মানুষ বসবাস করছে, এবং একদম তার পরে ভূত্বকের পরে রয়েছে গুরুমণ্ডল, এবং গুরুমণ্ডলের পরে রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? ভেরি গুড। গুরুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ক্রোপেসীমা আর দুই হচ্ছে নিভেসীমা। ঠিক তেমনই এই যে কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডলকেও দুটি ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? ভেরি গুড। অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল। আচ্ছা, এবারে তোমরা বলো তো, শিয়াল ও সীমাস্তর তো তোমরা নাম শুনেছো। এই শিয়াল আর সীমাস্তরের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে? ভেরি গুড। শিয়াল এবং সীমাস্তরের মাঝখানে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। আচ্ছা, ঠিক তেমনি ভূত্বক এবং গুরুমণ্ডলকে ভাগ করেছে কিন্তু একটি বিযুক্তি রেখা। সেই বিযুক্তি রেখার নাম কি? মোহরবিশ্বিক বিযুক্তি রেখা, তাই তো? ভেরি গুড। তাহলে ভূত্বক এবং গুরুমণ্ডল একে কিন্তু ভাগ করেছে মোহরবিশ্বিক বিযুক্তি রেখা। ঠিক তেমনি ক্রোফেসীমা আর নেফেসীমা যে দুটি স্তরের কথা তোমরা বললে, সেই দুটো স্তরকে ভাগ করেছে কোন রেখা? বাহ, রেপিত্তি বিযুক্তি রেখা, তাই তো? আচ্ছা, বলতো, গুরুমণ্ডল কোন কোন উপাদান নিয়ে গঠিত হয়েছে? লোহা আর নিকেল, আর কি? লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম আর সিলিকন, এই পাঁচটা উপাদান নিয়ে কিন্তু গুরুমণ্ডল গঠিত হয়েছে। আচ্ছা, এরপরে আমাকে বলো, আহ, এই যে গুরুমণ্ডল এবং তারপরে রয়েছে কেন্দ্রমণ্ডল, এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা অবস্থান করছে? ভেরি গুড। গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে কিন্তু রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, তাই তো? আচ্ছা, তাহলে তোমাদের গত ক্লাসের যে পড়াগুলো তোমাদের ভালোই মনে আছে। ভেরি গুড। এরপরে স্টুডেন্ট, আমরা আজকের যে আমাদের বিষয় সেটা আমরা শুরু করব। কি বিষয়? তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে অস্থিত পৃথিবী, সেই অস্থিত পৃথিবী নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তবে যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, তাই আমি কয়েকটা পার্টে বা কয়েকটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে এই ক্লাসটা আলোচনা করব। আজকে কেবলমাত্র এই যে বিভিন্ন রকম পাত, পাতসমূহ, এই পাতসমূহ নিয়ে আলোচনা করব, এবং পাতের যে চলন, সেই পাতের চলন সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, আপাত দৃষ্টিতে আমাদের কি মনে হয়? যে মনে হয় না পৃথিবী খুবই শান্ত এবং স্থির, তাই তো? কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও কিন্তু প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভূপৃষ্ঠের সরণ, তারপরে পর্বত সৃষ্টি, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি যে নানান সাম্প্রতিক যে প্রাকৃতিক ঘটনা, এই ঘটনা কিন্তু
ঘটেই চলেছে, আর সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না, তাই না? দেখো, বিজ্ঞানীরা কিন্তু দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ হচ্ছে কিন্তু ভূপৃষ্ঠের চলন বা সরণ। তোমাদের শুনে অবাক লাগতেই পারে যে ভূপৃষ্ঠ আবার কি করে চলবে বা কি করে সরবে, তাই তো? অবাক লাগছে তো শুনতে। কিন্তু এই ভূপৃষ্ঠ কিন্তু ক্রমাগত চলমান এবং সরছে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না। দেখো, আমাদের যে পায়ের তলায় যে জমিটা বা ভূপৃষ্ঠটা রয়েছে সেটা কিন্তু প্রতিনিয়ত সরছে, তা কিন্তু আমরা বুঝতেই পারছি না। কেন বুঝতে পারছি না? দেখো, এই যে ভূপৃষ্ঠের নিচে কিন্তু কতকগুলি পাদ রয়েছে। পৃথিবীতে কতকগুলি পাদ রয়েছে। এই পাদগুলো কিন্তু ক্রমশ চলমান, অর্থাৎ খুব ধীর গতিতে কিন্তু পাদগুলো চলছে, যার ফলে কিন্তু আমরা কেউই বুঝতে পারি না যে ভূপৃষ্ঠ চলমান। এই যে কথাটা আমি বললাম যে ভূপৃষ্ঠের চলন বা ভূপৃষ্ঠের সরণ, এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা কিন্তু কয়েকটি তত্ত্ব আবিষ্কার করেছেন বা কয়েকটি তত্ত্বর মাধ্যমে কিন্তু এটা আমাদের কাছে বোঝানোর চেষ্টা করেছে। সেই তত্ত্বগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। তত্ত্বগুলি কি কি? দেখো, প্রথমেই আসবে মহিষ সঞ্চারণ তত্ত্ব এবং দ্বিতীয় আসবে পাত সংস্থান তত্ত্ব। এই দুটি তত্ত্বের মাধ্যমে আমরা কিন্তু এই যে প্রাকৃতিক বিষয়গুলো যেমন ভূমিকম্প, ধস, তারপরে অগ্ন্যুৎপাত, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো। কেন ভূমিকম্পটা হলো, কেন অগ্ন্যুৎপাতটা হঠাৎ হয়েই চলেছে, এর কারণ কিন্তু এই মহাসঞ্চালন তত্ত্ব এবং পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানীরা আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে চলো, প্রথমে আমরা দেখব মহাসঞ্চালন তত্ত্ব সম্পর্কে। স্টুডেন্ট, এই যে মহাসঞ্চালন তত্ত্ব, এই মহাসঞ্চালন তত্ত্বের আবিষ্কারকের নাম কিন্তু তোমাদের সকলকে মনে রাখতে হবে। নাম হলো স্যার আলফ্রেড ওয়েগনার। তিনি কিন্তু তার এই মহাসঞ্চালন তত্ত্বে জানিয়েছেন আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। দেখো, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে বর্তমানে কিন্তু পৃথিবীর অবস্থাটা এরকম, তাই তো? পৃথিবীটা, সমগ্র পৃথিবী এরকম। কিন্তু এই মহাসঞ্চালন তত্ত্বে আলফ্রেড ওয়েগনার বলছেন যে 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত যে স্থলভাগ ছিল সেটা কিন্তু একসাথে অবস্থান করত, এবং একে কি বলে জানো? একে কিন্তু বলা হতো প্যানজিয়া। সমস্ত স্থলভাগকে একসাথে বলা হতো স্প্যানজিয়া। দেখো, এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে, দেখো সমস্ত স্থলভাগ কিন্তু একসাথে অবস্থান করছে, তাই না? মাঝখানে এরকম সমুদ্র বা মহাসাগর কিন্তু নেই, তাই তো? একে আমরা বলছি প্যানজিয়া। পরবর্তীকালে কি হচ্ছে? পরবর্তীকালে এই প্যানজিয়া গুলো ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সরে যাচ্ছে। দেখো, দিনের পর দিন প্যানজিয়া গুলো ভাঙছে এবং আস্তে আস্তে সরে যাচ্ছে। দেখো, এই মাঝখানে কিন্তু ফাঁকের সৃষ্টি হচ্ছে, তাই তো? অর্থাৎ মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক তোমরা পড়েছিলে যে শিয়াল ও সীমা, মনে আছে? সীমা কিন্তু হলো মহাসাগরীয় ভূত্বক বা মহাসাগরীয় স্তর, আর শিয়াল যেটা স্তর, সেই স্তরটা কিন্তু মহাদেশীয় ভূত্বক, তাই তো? তাহলে এই মহাদেশীয় ভূত্বক কিন্তু বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের উপরে বিভিন্ন দিকে কিন্তু সঞ্চারিত হচ্ছে। দেখো, এই স্থলভাগটা কিন্তু দিনের পর দিন সরে যাচ্ছে, তাই তো? সরে গিয়ে বর্তমানে কিন্তু এরকম অবস্থায় এসেছে। আচ্ছা, কিন্তু এই যে মহাসঞ্চালন তত্ত্ব, তিনি যে বলেছেন যে প্যানজিয়া কিভাবে ভেঙে ভেঙে সঞ্চারিত হয়েছে, কিন্তু ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ধস বা মহাসাগর সৃষ্টির যে সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু এই মহাসঞ্চালন তত্ত্বের মাধ্যমে তিনি দিতে পারেননি। তাহলে তিনি কিন্তু এটা ব্যাখ্যা করতে পেরেছেন যে প্যানজিয়াটা সরে যাওয়া, কিন্তু এই যে পর্বত সৃষ্টি হচ্ছে, ভূমিকম্প কেন হচ্ছে, অগ্ন্যুৎপাত বা কেন হচ্ছে, তার যে সঠিক ধারণা, সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু এই মহাসঞ্চালন তত্ত্বের দ্বারা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এর পরবর্তীকালে পাত সংস্থান তত্ত্ব আবিষ্কৃত হয়। সেই পাত সংস্থান তত্ত্বর মাধ্যমে কিন্তু আমরা ভূমিকম্প বা পর্বত গঠন বা অগ্নুদ্গম যে সম্পূর্ণ ধারণা সেটা কিন্তু পেয়ে যাই। চলো, আমরা দেখে নেই পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে।
স্টুডেন্ট, এই যে মহিসঞ্চরণ তত্ত্ব সম্পর্কে জানলাম আমরা, এই মহিসঞ্চরণ তত্ত্বের উপর কিন্তু ভিত্তি করেই 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক যে থিওরি, তার কিন্তু এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে সম্পূর্ণ এবং স্পষ্ট ব্যাখ্যা কিন্তু দিতে পারে। তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে ভূপ্রাকৃতিক বিষয়গুলি কি কি, কি কি বলো? ভেরি গুড। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত আর ভূমিধস, হিমবাহ সম্প্রপাত, এই যে প্রাকৃতিক বিষয়গুলো সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট এবং সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু এই পাঁচ সংস্থান তত্ত্ব থেকে আমরা পেয়ে থাকি। দেখো, এই পাঁচ সংস্থান তত্ত্বে কে নিয়ে বা বেশ কিছু গবেষণা কিন্তু বিজ্ঞানীরা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিজ্ঞানী হলেন পিচো, উইলসন, ম্যাকেনজি, সার্কার, মর্গান প্রভৃতি বিজ্ঞানী। এদের মধ্যে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো আধুনিক যে পাঁচ সংস্থান তত্ত্বর জনক কাকে বলা হয় এবং এই পাঁচ সংস্থান কথাটি প্রথম কে ব্যবহার করেন। যদি বলি আধুনিক পাঁচ সংস্থান তত্ত্বের জনক কে, তোমাদের উত্তর হবে কিন্তু পিচু। খুব ভালো করে মনে রাখবে যে আধুনিক পাঁচ সংস্থান তত্ত্বের জনক হলো পিচু। এবং যদি বলে যে পাঁচ সংস্থান কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, তাহলে কি হবে? কানাডীয় ভূবিজ্ঞানী উইলসন। ঠিক আছে? এই দুটো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। তাহলে কি, যে পাত সংস্থান তত্ত্বের জনক পিচো এবং সর্বপ্রথম পাত সংস্থান কথাটি ব্যবহার করেন কানাডীয় ভূবিজ্ঞানী উইলসন। তাহলে তোমরা মহাসঞ্চরণ তত্ত্ব এবং পাত সংস্থান তত্ত্ব এই দুটো সম্পর্কে কিন্তু জানলে। স্টুডেন্ট, এবার আমরা জানবো পাত সম্পর্কে। দেখো, ভূবিজ্ঞানীরা কি বলেছেন জানো? বলেছেন যে পৃথিবীর যে ভূত্বক, সে ভূত্বক কিন্তু কতগুলি শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। অর্থাৎ আমরা যে ভূত্বকের উপরে বসবাস করছি, সেই ভূত্বক কিন্তু শক্ত এবং কঠিন এবং কতকগুলি খণ্ডে খণ্ডে কিন্তু বিভক্ত। এগুলো এক একটা খণ্ডকে কিন্তু বলা হয় পাত। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, পাতের যদি কিছু বৈশিষ্ট্য বলি আমি, পাতগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় কিন্তু বেধ খুবই কম হয় এবং পাতগুলো গড়ে 70 থেকে 150 কিমি কিন্তু পুরু, অর্থাৎ মোটা। দেখো, এই যে পাত, এই একটা পাত, এই একটা পাত, তাই তো এই পাতগুলোর মোটা কিন্তু বা পুরু কিন্তু 70 থেকে 150 কিমি। ভূপৃষ্ঠ থেকে বহিঃগুরুমণ্ডলের অ্যাস্তনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত। তাহলে পাতগুলো কত নিচ অব্দি রয়েছে? পৃথিবীর কি কেন্দ্র অব্দি গেছে? না, পৃথিবীর কেন্দ্র অব্দি কিন্তু নয় এবং গুরুমণ্ডলের যে শেষ অব্দি, তাও কিন্তু নয়। বহিঃগুরুমণ্ডল অব্দি কিন্তু এই অ্যাস্তনোস্ফিয়ার স্তরটা লক্ষ্য করা যায়, যার উপরে কিন্তু পাতগুলো অবস্থান করছে। দেখো, এই যে অ্যাস্তনোস্ফিয়ার স্তর এখানে লেখা রয়েছে, তোমরা বলো কেউ আমাকে অ্যাস্তনোস্ফিয়ার স্তরটা কেমন? ভেরি গুড। অ্যাস্তনোস্ফিয়ার স্তরটা কিন্তু হলো পিচ্ছিল, আঠার মতো, তাই না? যেমন জেলি হয় তেমন, তাই তো? আচ্ছা, এই পিচ্ছিল অ্যাস্তনোস্ফিয়ার স্তরের উপরেই কিন্তু পাতগুলো অবস্থান করছে। ঠিক আছে? এবারে আমরা দেখবো যে পাত সঞ্চালনের কারণ, অর্থাৎ পাতের যে চলন আমি একটু আগেই বলেছি তোমাদের। আমরা ভূপৃষ্ঠের উপরে অবস্থান করছি, আমাদের ভূপৃষ্ঠের নিচে যে জমি রয়েছে সেটা কিন্তু দিনের পর দিন সরছে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না। এর কারণটা কি? দেখো, পাত সঞ্চালনের কারণ বলতে গেলে এই অ্যাস্ট্রোস্ফিয়ারের গুরুত্ব সব থেকে বেশি। কারণ পাতগুলো আমরা কি জানলাম যে অ্যাস্ট্রোস্ফিয়ারের স্তরের উপরে কিন্তু অবস্থান করছে। এই অ্যাস্ট্রোস্ফিয়ারে শান্ত ম্যাগমার উপরে কিন্তু পাতগুলো ভেসে রয়েছে এবং ম্যাগমার পরিচলন স্রোতের জন্য পাতগুলি কিন্তু সর্বদা গতিশীল। তাহলে পাতগুলি কেন গতিশীল? তোমরা মনে রাখবে যে ম্যাগমার পরিচলন স্রোতের জন্য কিন্তু পাতগুলি গতিশীল। আচ্ছা, ম্যাগমা কাকে বলবো স্টুডেন্ট? আগেই আমরা জেনে এসেছি, উত্তপ্ত গলিত পদার্থ যখন ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকবে, তাই তো, তাকে আমরা কি বলবো? ম্যাগমা। আর লাভা, যখন এই ম্যাগমা ভূপৃষ্ঠে ফাটল দিয়ে পৃথিবীর বাইরে বেরিয়ে আসবে,
তখন তাকে আমরা কি বলবো? লাভা। ভেরি গুড। এরপরে দেখো স্টুডেন্ট, পাদ সমূহ, অর্থাৎ পৃথিবীতে কতগুলি পাদ রয়েছে, হ্যাঁ, সেই পাদগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। প্রথমে আমি বলি, পাদগুলো কিন্তু তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, কখনো বিপরীত দিকে, কখনো আবার পাশাপাশি অগ্রসর হয়। তাহলে আমি কি বললাম যে অ্যাস্ট্রোস্ফিয়ারের স্তরের উপরে পাদগুলো রয়েছে। ধরো এরকম দুটো পাদ রয়েছে, এই দুটো পাদ বলছে কখনো একে অপরের দিকে সরে আসছে, আবার কখনো একে অপরের দূরে থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। আবার পাদগুলো কিন্তু পাশাপাশি ভাবে চলমান, পাশাপাশি ভাবে অগ্রসর হচ্ছে, তাই তো? তাহলে তিন রকম ভাবে কিন্তু পাদ চলছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তিন রকম ভাবে পাদ চলছে, পাশাপাশি আসছে, দূরে সরে যাচ্ছে, এবং এরকম পাশাপাশি চলমান। আচ্ছা, দেখো, এর প্রভাবেই এই যে পাতের আমি চলন বললাম, এর প্রভাবেই কিন্তু পাত সীমানা বরাবর ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত, দ্বীপমালা প্রভৃতি কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে যে আহ, এই যে ভূমিকম্প বা সামুদ্রিক যে সমুদ্র খাত বা অগ্ন্যুৎপাত, এগুলো কিসের প্রভাবে হয়? তোমরা কি বলবে? পাতের চলনের জন্য, তাই তো? আচ্ছা, দেখো, পৃথিবীতে মোট 6টি কিন্তু রয়েছে বড় পাত, 8টি রয়েছে মাঝারি পাত, এবং 20টি রয়েছে ছোট পাত। তাহলে কয়টি বড় পাত রয়েছে বলো? 6টি বড় পাত, 8টি মাঝারি পাত, এবং 20টি ছোট পাত। এটা কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। আমরা আজকে যে 6টি বড় পাত রয়েছে, সেই 6টি বড় পাতের নাম জানবো। তোমরা ছবি দেখো, এটা কিন্তু সমগ্র পৃথিবী, তাই তো? এই সমগ্র পৃথিবী তো। দেখো, এই যে অংশগুলো কালারিং করা এক একটা কালার, এগুলো কিন্তু এক একটি পাত। আচ্ছা, প্রথমে 1 নম্বর আসবো ইউরেশীয় পাত। দেখো, এই যে রয়েছে ইউরেশীয় পাত, সমগ্র ইউরোপ মহাদেশটা কিন্তু ইউরেশীয় পাতের উপরে অবস্থান করছে। তারপরে আসছে 2 নম্বর ইন্দো অস্ট্রেলীয় পাত। ইন্দো অস্ট্রেলীয় পাতটা হচ্ছে এই যে এইটা। এরপরে আসবো আমেরিকা পাত। দেখো, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা কিন্তু দুটোকে কি বলা হচ্ছে? আমেরিকা পাত। তাহলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কিন্তু আমেরিকা পাতের উপরে অবস্থান করছে। এরপরে প্রশান্ত মহাসাগরীয় পাত। দেখো, এই যে প্রশান্ত মহাসাগরীয় মহাদেশের একেবারে পশ্চিম দিকে কিন্তু রয়েছে এই প্রশান্ত মহাসাগরীয় পাত। এরপরে রয়েছে আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত। এই যে 6টি পাতের কথা বললাম, এই 6টি পাত কিন্তু পৃথিবীতে সব থেকে বড় 6টি পাত। এরপরে 8টি মাঝারি পাত এবং 20টি ছোট পাতও কিন্তু রয়েছে। ঠিক আছে? পাতের চলন ও ভূতাত্ত্বিক ঘটনা। দেখো, আমরা কিন্তু আগেই জেনেছি যে ভূত্বকের এই যে পাতগুলো সর্বদা কিন্তু ধীর গতিতে চলমান। কেন চলমান? কারণ এটি অ্যাস্ট্রোস্ফিয়ারের স্তরের উপরে পাতগুলি রয়েছে, এবং পরিচলন ম্যাগমার যে পরিচলন স্রোত হচ্ছে, সেই পরিচলন স্রোতের প্রভাবে কিন্তু পাতগুলি সর্বদা চলমান। ফলে এই যে পাতের চলনকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ পাত কিভাবে চলছে তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা একে 3টি ভাগে ভাগ করতে পারি। কি কি? অপসারী বা গঠনকারী পাত সীমানা, 2 অভিসারী বা বিনাশকারী পাত সীমানা, এবং 3 নিরপেক্ষ পাত সীমানা। প্রথমে দেখো, অপসারী বা গঠনকারী। অপসারী পাত সীমানা কিন্তু নতুন কিছু গঠন হচ্ছে, তাই তাকে বলছে গঠনকারী পাত সীমানা। আবার অভিসারী পাত সীমানায় কিন্তু ধ্বংস হচ্ছে, তাই একে বলা হয় বিনাশকারী পাত সীমানা। নিরপেক্ষ পাত সীমানার কথা হচ্ছে তেমন ভাবে গঠনও হয় না, আবার তেমন ভাবে ধ্বংসও হয় না, তাই একে কিন্তু বলা হয় নিরপেক্ষ পাত সীমানা। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে, এটি হলো অপসারী পাত সীমানার ছবি, এটি অভিসারী, আর এটি নিরপেক্ষ। এই 3টে পাত সম্পর্কে কিন্তু, যে পাতের চলন 3টে, এই সম্পর্কে কিন্তু এবার আমরা বিস্তারিত জানবো। প্রথমে কিন্তু আমাদের জানতে হবে 1 নম্বর অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে। অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে? দেখো, যখন পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে আমরা কিন্তু বলবো অপসারী বা গঠনকারী পাত সীমানা। অর্থাৎ ধরো এটি দুটো পাত,
দুটি পাত যখন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তখন তাকে আমরা কিন্তু বলবো অপসারী বা গঠনকারী পাত সীমানা। এবার আমাদের কিন্তু স্টুডেন্ট জানতে হবে এই অপসারীকে কেন গঠনকারী পাত সীমানা বলা হচ্ছে, তাই তো? দেখো, সাধারণভাবে দেখা যায় সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো যদি সমুদ্র তলদেশের পাত হয়, সেই পাত পরস্পর থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। দেখো তোমরা ছবিতে, এটি এদিকে চলে যাচ্ছে এবং এই পাত্রে কিন্তু এদিকে চলে যাচ্ছে, দুটি মহাসাগরীয় পাত। ঠিক আছে, উপরের ছবিটাও কিন্তু একই। এই যে অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরের উপরে কিন্তু পাত দুটি রয়েছে, একটা এদিকে চলে যাচ্ছে আর একটা পাত বিপরীত দিকে চলে যাচ্ছে, দুটি পাত। ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হচ্ছে, দেখো দুটি পাত এরকম রয়েছে, আমি যদি এরকম সরে যাই দুটি পাত, তাহলে কি হবে, মাঝখানটা কি হবে, ফাঁকার সৃষ্টি হবে না? এই ফাঁকার সৃষ্টি হওয়ায় এই ফাঁক থেকে কিন্তু ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসছে। ঠিক আছে, এবং ম্যাগমাগুলি কিন্তু ক্রমাগত ঊর্ধ্বমুখী। এই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক ও সমুদ্রের তলদেশের মধ্যে সামুদ্রিক যে শৈলশিরা সেটা কিন্তু গঠন করছে। তাহলে এই যে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তার ফলে একে অপসারী এবং নতুন শৈলশিরা বা ভূত্বক গঠন করছে বলে এই অপসারী পাত সীমানাকে আমরা কি বলবো, গঠনকারী পাত সীমানা। পরীক্ষায় কিন্তু এরকম আসবে যে আহ, পাতের কোন চলনকে গঠনকারী পাত সীমানা বলা হয়? তোমাদের উত্তর কি হবে? তোমাদের উত্তর হবে কিন্তু অপসারী পাত সীমানা। দেখো এই যে ম্যাগমা ঊর্ধ্বমুখী হচ্ছে, এর ফলে কিন্তু সমুদ্রের তলদেশেই নতুন শৈলশিরা বা এরকম ভূত্বক কিন্তু জেগে উঠছে। ঠিক আছে, এই ম্যাগমাটা কিন্তু ধীরে ধীরে শান্ত হচ্ছে, অর্থাৎ ম্যাগমা তো আহ, ফুটন্ত গরম থাকে, তাই তো? এটি যখন ভূপৃষ্ঠের বাইরে আসবে তখন বায়ুমণ্ডলের সংস্পর্শে বা সমুদ্রের জলের সংস্পর্শে কিন্তু সেটা ধীরে ধীরে শীতল হবে আর কঠিন হবে, কঠিন হয়ে ভূত্বক বা শৈলশিরা গঠন করবে। দেখো এই অঞ্চলে কি কি সৃষ্টি হয়, ভূমিকম্প দেখা যায়, অগ্ন্যুৎপাত হয়, এগুলো কিন্তু স্বাভাবিক ঘটনা। তাহলে অপসারী পাত সীমানায় ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত কিন্তু স্বাভাবিক ঘটনা। আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায়। তাহলে কোথায় কোথায় এটা বেশি হয়? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের তলদেশে কিন্তু এই অপসারী পাতের গঠনটা আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, এবারে আমরা জানবো ২ নম্বর সম্পর্কে, অভিসারী বা বিনাশকারী পাত সীমানা সম্পর্কে। অভিসারী পাত সীমানা, দেখো যে সীমানা বরাবর পাতগুলো পরস্পরের দিকে এগিয়ে এসে এবং ধাক্কা লাগে তাকে আমরা বলবো অভিসারী পাত সীমানা। দুটি পাত এরকম অবস্থান করছে, দুটি পাত অবস্থান করছে, পরস্পরের কাছে আসছে এবং ধাক্কা লাগছে। এই ধাক্কা লাগার ফলে কিন্তু অভিসারী পাত সীমানা আমরা এই অংশটাকে বলছি। দেখো রকি বা আন্দিজের যে কর্ডিলেরা সেটা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছে। এবং আমরা আমাদের মনে রাখতে হবে যে হিমালয় পর্বতমালা, সেই হিমালয় পর্বতমালাই কিন্তু এই অভিসারী পাত সীমানায় সৃষ্টি হয়েছে। যেহেতু ৩ ধরনের পাত সংঘর্ষ ক্ষেত্র গড়ে ওঠে এবং পাত ধ্বংস হয়, তাই একে কিন্তু ধ্বংসাত্মক পাত সীমানা বা বিনাশকারী পাত সীমানাও আমরা বলে থাকি। তাহলে পরীক্ষা যদি আসে যে বিনাশকারী পাত সীমানা বলা হয় কোন চলনকে, তোমরা কি উত্তর লিখবে? উত্তর লিখবে যে অভিসারী পাত সীমানাকে বলা হয় বিনাশকারী পাত সীমানা। এটাও মনে রাখবে যে হিমালয় পর্বত কিন্তু সৃষ্টি হয়েছে এই অভিসারী পাত সীমানায়। দেখো এরপরেই রয়েছে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। হিমালয় কিন্তু ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের আবার দুটি ভাগ রয়েছে, কিন্তু একটা প্রাচীন ভঙ্গিল পর্বত আর একটা নবীন ভঙ্গিল পর্বত, সেটা আমরা একটু পরে পড়ব। প্রথমে আমরা জানতে হবে যে ভঙ্গিল পর্বতের সৃষ্টি কিভাবে হয়েছে। দেখো দুটি পাতের মধ্যবর্তী স্থানে জলভাগে পলি সঞ্চয় ঘটলে এবং পরস্পর কাছে এসে সংঘর্ষে ঘটলে সেই সীমানাতে প্রবল আনুভূমিক পার্শ্বচাপের ফলে পাললিক শিলা ভাঁজ খেয়ে কিন্তু উপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে। কিভাবে? চলো দেখি। দেখো দুটি পাদ এরকম অবস্থান করছে, দেখো এই যে দুটি পাদ ধরে এরকম অবস্থান করছে,
দুটি পাত অবস্থান করার পরে এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশ কিন্তু জলভাগ, এবং এই জলভাগের কিন্তু আহ মাঝখানে পলি সঞ্চয় ঘটছে। এই পলি সঞ্চয় ঘটার ফলে যখন পাশাপাশি দুটো প্লেট বা পাত দুটি যখন প্রবল চাপ সৃষ্টি করছে আনুভূমিক, তখন মাঝখানে যে পলিটা জমা হচ্ছিল, সেই পলিটা কিন্তু এই দুটি পাতের চাপের ফলে ভাঁজ খেয়ে কিন্তু এরকম উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে গিয়েই কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি করছে। তোমরা ছবিটা দেখো, আরো ভালো বুঝতে পারবে। দেখো, এটি একটি পাত আর এটি একটি পাত, ঠিক আছে? দুটি পাত। এই দুটি পাতের দেখো মাঝখানে দেখো রয়েছে বা ছিল জলভাগ, এবং জলভাগে কিন্তু ধীরে ধীরে পলি জমে, জমে তো। এই পলি জমার পরে যখন দুটি পাত একে অপরের দিকে এগিয়ে আসবে, দেখো এই এদিকে আসছে, এই পাতটা এদিকে যাচ্ছে, তাই তো? এবং সংঘর্ষে লিপ্ত হবে, অপেক্ষাকৃত ভারী পাতটা কিন্তু নিচে চলে যাবে, আর হালকা পাত্রে কিন্তু এরম উপরে অবস্থান করবে। যেটা ভারী সেটা নিচে চলে যাবে এবং হালকাটা উপরে উঠে যাবে। ফলে এই যে চাপের ফলে মাঝখানের যে পলি সঞ্চয়কৃত যে জলভাগ, সেটা ভাঁজ খেয়ে কিন্তু এরম পর্বতের সৃষ্টি করবে। দেখো এখানে পর্বতের সৃষ্টি হয়েছে। এটি কিন্তু ছিল আগে সমুদ্র বা জলাভূমি, ঠিক আছে? আমাদের যে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু আগে এরকম জলাভূমি ছিল, ঠিক আছে? এই জলাভূমি দুটি পাতের প্রবল চাপে ভাঁজ খেয়ে কিন্তু এরকম উপরের দিকে উঠে গিয়ে পর্বতমালার সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে। আর এই যে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে, সেই ভঙ্গিল পর্বত কিন্তু যে পাত দ্বারা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু মহাদেশীয় মহাদেশীয় পাত হতে পারে, আবার মহাদেশীয় মহাসাগরীয় পাত কিন্তু হতে পারে। দেখো, মহাদেশীয় মহাদেশীয় পাতের সীমানায় ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে, এবং এই মহাদেশীয় মহাদেশীয় পাতের অভিসারী চলনের ফলে কিন্তু হিমালয় বা আল্পস পর্বত সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে চলো দেখে নেই। দেখো, হিমালয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। পাত দুটো মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝখানে যে সংকীর্ণ সমুদ্রে পলি ভাঁজ খেয়ে কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। দেখো ছবিতে, এটি মহাদেশীয় পাত, এটিও মহাদেশীয় পাত। দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। সংঘর্ষের ফলে মাঝখানে যে সংকীর্ণ যে পলি, এই যে জলাভূমি, এই জলাভূমিটা ভাঁজ খেয়ে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে ইউরেশীয় পাত এবং ভারতীয় পাত, এই যে দুটো পাত রয়েছে, এই ইউরেশীয় পাত ও ভারতীয় পাত মাঝের যে তেথিস সাগর ছিল, সেই তেথিস সাগর প্রবল আনুভূমিক চাপের ফলে ভাঁজ খেয়ে কিন্তু হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা জানতে পারলে যে হিমালয় পর্বতের কিভাবে সৃষ্টি হয়েছে, তাই তো? দেখো, হিমালয় পর্বত যেখানে সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু আগে ছিল তেথিস সাগর। সেই তেথিস সাগরের এক পারে ছিল আহ, ইউরেশীয় পাত, আর এক পারে ছিল কিন্তু ভারতীয় পাত। এই দুটি পাত যখন পরস্পর আনুভূমিক চাপের সৃষ্টি করে, মাঝখানে যে পলি সেটি ভাঁজ খেয়ে, সমুদ্রে যে পলি ভাঁজ খেয়ে কিন্তু উপরে উঠে গিয়ে ভঙ্গিল পর্বতের বা হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। এটি হলো মহাদেশীয় মহাদেশীয় পাতের সীমানায় ভঙ্গিল পর্বত। হিমালয় ও আল্পস পর্বত এইভাবেই সৃষ্টি হয়েছে। দেখো এটি হিমালয়ের ছবি, এখানে কিন্তু ছিল তেথিস সাগর। এই সাগরটার পলি ভাঁজ খেয়ে কিন্তু বর্তমানে এই হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এরপরে দেখো, মহাদেশীয় ও মহাসাগরীয় পাত সীমানায় কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি। আগেরটা আমরা কি দেখলাম যে মহাসাগরীয় ও মহাসাগরীয়, এবারে মহাদেশীয় ও মহাদেশীয় পাত সীমানায় ভঙ্গিল পর্বতের সৃষ্টির ফলে কি কি পর্বত সৃষ্টি হয়েছে? রকি, আন্দিজ, এগুলো কিন্তু এই একটি মহাদেশীয় পাত আর একটি মহাসাগরীয় পাত। দেখো, পাত দুটোর একটা সামুদ্রিক ও আরেকটা মহাদেশীয় হলে মাঝের যে পলি, সেই পলি কিন্তু ভাঁজ খেয়েও পর্বতশ্রেণীর সৃষ্টি হতে পারে। আমেরিকার পশ্চিম ভাগের যে রকি পর্বত এবং আন্দিজ পর্বত, সেই আন্দিজ পর্বত কিন্তু এই ধরনের মহাদেশীয় বা মহাসাগরীয় পাত সীমানায় যে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে তার কিন্তু একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। দেখো এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রকি পর্বতের ছবি। একটি মহাদেশীয় পাত আর একটি মহাসাগরীয় পাত। এই দুটি পাতের যখন একে অপরের দিকে কাছাকাছি এসে চাপের সৃষ্টি করছে, তার ফলে মাঝখানের পলি ভাঁজ খেয়ে কিন্তু
রকি বা আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে। দেখো স্টুডেন্ট, আমরা ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় সেটা কিন্তু জেনে আসলাম, তাই তো, বা জানলাম। এবারে এই যে ভঙ্গিল পর্বত, একে কিন্তু দুটি ভাগে আবার ভাগ করা যায়। কি কি বলতো? এক, নবীন ভঙ্গিল পর্বত, আর দুই, প্রাচীন ভঙ্গিল পর্বত। দেখো, নবীন ভঙ্গিল পর্বত কোনগুলো বলতো? যেগুলো কিন্তু গড়ার কাজ এখনো চলছে, অর্থাৎ এর উচ্চতা কিন্তু ধীরে ধীরে এখনো বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? নবীন ভঙ্গিল পর্বত। আর প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটা? যেটা বহু কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল, বর্তমানে এটি কিন্তু ধীরে ধীরে, ধরো এরকম ছিল, ধীরে ধীরে এরকম ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো প্রাচীন ভঙ্গিল পর্বত। তাহলে প্রথমে আমরা দেখি যে নবীন ভঙ্গিল পর্বত আহ, কি বলছে। দেখো, 1 থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলির সৃষ্টি হয়েছে তারা হলো নবীন ভঙ্গিল পর্বত। তাহলে কত? 1 থেকে 2.5 কোটি বছর আগে। দেখো, তাও কিন্তু বলা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, তাই তো? উদাহরণ কি? আমাদের হিমালয় পর্বতমালা, রকি, আন্দিজ, আল্পস, এই যে পর্বতমালাগুলো হচ্ছে এগুলো কিন্তু নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এই পর্বত কিন্তু এখনো গোড়ার কাজ চলছে, অর্থাৎ এর উচ্চতা কিন্তু ধীরে ধীরে এখনো বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে বলো আমাকে, নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণগুলি কি কি? রকি, আন্দিজ, আল্পস, হিমালয়। আচ্ছা, এবারে আমরা আসবো প্রাচীন ভঙ্গিল পর্বত। দেখো, 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হয়েছে এই প্রাচীন ভঙ্গিল পর্বত। তাহলে নবীন ছিল 1 থেকে 2.5 কোটি বছর আগে, আর প্রাচীন দেখো তার অনেক আগে, প্রায় 20 কোটি বছর আগে কিন্তু সৃষ্টি হয়েছিল প্রাচীন ভঙ্গিল পর্বত। হ্যাঁ, উদাহরণ কি? উদাহরণ হলো যেমন উরাল, অ্যাপেলেশিয়ান, এবং আমাদের ভারতবর্ষে কিন্তু রয়েছে একটা প্রাচীন ভঙ্গিল পর্বত। কি নাম বলো তো তার? তার নাম কিন্তু হলো আরাবল্লী পর্বত। ঠিক আছে, এই আরাবল্লী পর্বত কিন্তু বর্তমানে এরকম ছিল, আস্তে আস্তে ক্ষয় পাওয়ার ফলে এর উপরিভাগটা কিন্তু নিমজ্জিত হয়েছে, অর্থাৎ নিচু হয়ে গেছে, এবং বর্তমানে এই আরাবল্লী পর্বতটা কিন্তু ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে নবীন ভঙ্গিল পর্বত এবং প্রাচীন ভঙ্গিল পর্বতের কাকে বলে, এবং উদাহরণ বুঝতে পারলে। তাহলে বলো, প্রাচীন ভঙ্গিল পর্বতের দুটি উদাহরণ। উড়াল, অ্যাপেলেশিয়ান, আর আরাবল্লী পর্বত, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখবো স্টুডেন্ট যে 3 নম্বর ভাগটা, নিরপেক্ষ পাত সীমানা। দেখো, কিছু ক্ষেত্রে দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়। ঠিক আছে, যেমন ধরো এটা দুটি পাত, কেউ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে না, আবার কেউ একে অপরের থেকে কাছাকাছি আসছে না, বা সংঘর্ষে লিপ্ত হচ্ছে না। অর্থাৎ দুটো পাত পাশাপাশি অবস্থান করার পরেও এরকম পাশাপাশি চলছে, এর দিকে যাচ্ছে, এটি তার বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, ফলে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি কিন্তু সৃষ্টি হচ্ছে। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, তাই একে কিন্তু বলা হয় নিরপেক্ষ পাত সীমানা। দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে ভালো করে। এই যে দুটি পাত রয়েছে, দেখো, দুটি পাত সেটি মহাদেশীয় মহাসাগরীয় হতে পারে, আবার মহাদেশীয় মহাদেশীয় পাতও কিন্তু হতে পারে। দেখো, এই একটা পাত যাচ্ছে এদিকে, আরেকটা পাত যাচ্ছে দেখো তার ঠিক বিপরীত দিকে। ঠিক আছে, দুটি পাত কিন্তু দুদিকে সরে যাচ্ছে, কেউ কারোর সাথে কিন্তু ধাক্কা লাগছে না, আবার দূরে সরে যাচ্ছে না, পাশাপাশি চলছে। ফলে তেমন ভাবে এই পাত সীমানায় ধ্বংসও হয় না, আবার সৃষ্টিও কিন্তু হয় না, তাই একে কি বলা হয়? নিরপেক্ষ পাত সীমানা। এরপরে দেখো, ক্যালিফোর্নিয়ার উত্তর ও দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি একরকম এই পাত সীমানার কিন্তু উদাহরণ। এই চ্যুতি বরাবর প্রশান্ত মহাসাগরের পাত উত্তরে, ও উত্তর আমেরিকা পাত কিন্তু পরস্পর দক্ষিণে সরছে, এবং এটি কিন্তু বর্তমানে এখনো হয়ে চলেছে। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু যে পাতের চলন, সেই 3টে চলন সম্পর্কে বিস্তারিত জানলাম, তাই না? তাহলে পাতের চলন কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রতিসারী, অভিসারী এবং নিরপেক্ষ পাত চলন, তাই তো?
আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের এই পর্যন্তই। এরপরে কিন্তু আমি তোমাদের যে অগ্নুদ্গম রয়েছে সেই অগ্নুদ্গম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের আমরা যেটুকুই পড়লাম সেইটুকুর যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেটা কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করেছি। চলো সেটা একটু আমরা দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 1 নম্বর, মহিষ সঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে বলো। ভেরি গুড। মহিষ সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন স্যার আলফ্রেড ওয়েগনার, তাই তো? আচ্ছা, তোমরা বলো তো যে পাদ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়, বা আধুনিক পাদ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? কি হবে বলো তো উত্তর? পিচো। ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো, এই যে পাদ সংস্থান কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? কানাডীয় ভূবিজ্ঞানী উইলসন, তাই না? আচ্ছা, এই যে পাদ সংস্থান তত্ত্ব থেকে আমরা কি কি জানতে পারি স্টুডেন্ট? কেন ভূমিকম্প হচ্ছে, কেন ভূমিধস ঘটছে, বা অগ্নুৎপাত কেনই বা হচ্ছে, এই যে ঘটনাগুলো সম্পর্কে কিন্তু আমরা সুস্পষ্ট এবং সঠিক ধারণা কিন্তু পেয়ে থাকি এই পাদ সংস্থান তত্ত্ব থেকে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট দেখো, পৃথিবীতে মোট কয়টি বড় ও মাঝারি পাদ রয়েছে? বলে ফেলো। পৃথিবীতে কিন্তু 6টি বড় পাদ রয়েছে, আর মাঝারি পাদ রয়েছে কিন্তু 8টি। এই 6টি বড় পাতের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত, ইউরেশীয় পাত, আমেরিকা পাত, এগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর, পাতের চলন কয় প্রকার ও কি কি? অর্থাৎ পাত যে চলাচল করছে সেটি কয় প্রকার? 3 প্রকার। ভেরি গুড। কি কি বলো? প্রতিসারী চলন, অভিসারী চলন, আর নিরপেক্ষ চলন, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো, এই যে ভঙ্গিল পর্বতের দুটো যে শ্রেণীবিভাগ রয়েছে, নবীন ভঙ্গিল পর্বত আর প্রাচীন ভঙ্গিল পর্বত, তাই তো? দুটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন দেখো, কি হবে দুটি উদাহরণ নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ? ভেরি গুড। হিমালয়, আল্পস, রকি, এগুলো কিন্তু নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আজ থেকে প্রায় 1 থেকে 2.5 কোটি বছর আগে কিন্তু এই পর্বতের সৃষ্টি হয়েছিল, তাই এগুলো কি বলা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। আর দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ স্টুডেন্ট কি হবে? ভেরি গুড। উরাল, অ্যাপ্লেশিয়ান, তাই তো? এবং ভারতেও কিন্তু একটি প্রাচীন ভঙ্গিল পর্বত অবস্থান করছে, তার নাম কি জানো তোমরা? ভেরি গুড, আরাবল্লী, তাই না? আরাবল্লী কিন্তু হলো প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে কিন্তু এই প্রাচীন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছিল। আচ্ছা, এবার আমাকে বলো, 6 নম্বর যে প্রশ্নটা দেখো, পাতের কোন চলনকে গঠনকারী পাত সীমানা বলা হয়? অর্থাৎ যে পাতের চলনের ফলে সেখানে কিছু নিত্য নতুন জিনিস সৃষ্টি হচ্ছে, যেমন শৈলশিরা বা নতুন ভূত্বক ইত্যাদি সৃষ্টি হচ্ছে। কোন পাতের চলনের ফলে এটা হয়ে থাকে? ভেরি গুড। প্রতিসারী পাতের চলনকে বলা হয় গঠনকারী পাত সীমানা। আর বিনাশকারী বা ধ্বংসত্বকারী পাত সীমানা কাকে বলা হয়? অভিসারী পাতের চলনের ফলে। কারণ সংঘর্ষে দুটি পাত লিপ্ত হচ্ছে এবং নতুন কি পাত ধ্বংস হচ্ছে, তাই অভিসারীকে বলা হয় বিনাশকারী। এবং এখানে বলেছে গঠনকারী, তাহলে গঠনকারী কি হল, কি বললাম স্টুডেন্ট? গঠনকারী হলো প্রতিসারী পাত সীমানা। আচ্ছা, 7 নম্বর দেখো, অভিসারী পাত সীমানা কাকে বলে? দুটি পাত যখন পরস্পরের দিকে অগ্রসর হবে এবং সংঘর্ষে লিপ্ত হবে, তখন তাকে আমরা কি বলবো? অভিসারী পাত সীমানা, তাই তো? এই অভিসারী পাত সীমানায় কিন্তু অগ্ন্যুৎপাত, ভূমিকম্প ইত্যাদি কিন্তু প্রবলভাবে বেশি লক্ষ্য করা যায়। হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে কিন্তু এই অভিসারী পাত সীমানায়, যেটি কিন্তু ভঙ্গিল পর্বতের উদাহরণ একটু আগেই আমরা পড়লাম, তাই না? আচ্ছা, এবারে 8 নম্বর প্রশ্নটা দেখো, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? বলে ফেলো। দেখো, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দুটো পাত পরস্পরের পাশাপাশি অগ্রসর হয়, অর্থাৎ একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে না, আবার দূরেও সরে যাচ্ছে না, পাশাপাশি চলছে,
তাই না? ফলে ভূমিকম্প এবং চ্যুতির সৃষ্টি হয়। এই সীমান্তে তেমন ভাবে কোনো কিছুর ধ্বংস হয় না, আবার তেমন ভাবে কোনো কিছুর সৃষ্টিও হয় না। তাই এই পাতসীমানাকে কি বলা হয়? নিরপেক্ষ পাতসীমানা। তাই তো? আচ্ছা, তাহলে স্টুডেন্ট, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে আমরা বিভিন্ন রকম যে পাত, কয় প্রকার পাত, এবং পাত যে বিভিন্ন তত্ত্ব, এবং পাতের যে চলন, সেই চলন সম্পর্কে কিন্তু বিস্তারিত জানলাম। তাই তো? এবং এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে পরের ধাপটা রয়েছে অগ্ন্যুৎপাত বা অগ্ন্যুৎগম, সেই অগ্ন্যুৎগম সম্পর্কে কিন্তু আলোচনা করব। আজকের জন্য ক্লাস তোমাদের এই পর্যন্ত। আশা করি তোমরা সকলে বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে আবার বলো, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ ক্লাস।